ইনভেস্টিং নাকি ট্রেডিং, এই যে কনফ্লিক্টটা নতুন হোক কিংবা পুরনো, সবার মধ্যে, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সবার মধ্যে বরাবর একটা তর্কের বিষয় হয়ে থাকে। তো আমরা আজকের এই ভিডিওটা এটা নিয়ে আলোচনা করব যে কোনটা অ্যাকচুয়ালি ঠিক, কোন ধরনের স্ট্র্যাটেজি কার জন্য ঠিক আছে, সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাশন করব। যারা বিগিনার হয়, বিশেষ করে তাদের মধ্যে এই ঝোঁকটা খুবই প্রবল থাকে। তারা ফার্স্ট বিভিন্ন ভিডিও অথবা বিভিন্ন সোর্স থেকে ইনভেস্টিংয়ের জন্যই প্রবেশ করে মার্কেটে, কিন্তু একটা সময় পরে গিয়ে তারা যে কোনো কারণেই হোক ট্রেডিংয়ের প্রতি তারা ঝুঁকে যায়, আর যার জন্য তারা ইনিশিয়াল স্টেজে একটা বড় ধরনের লস বুক করে। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি যখন প্রথম শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, তখন আমার প্রথম যে ইনভেস্টমেন্টটা ছিল সেটা হচ্ছে সেল কোম্পানিতে, আর আমি অল্প কিছু প্রফিট ওখান থেকে করেছিলাম। আমার এখনও মনে আছে 100 কোয়ান্টিটির মতো তোমার শেয়ার কিনেছিলাম, আর তার থেকে প্রায় 600-600-এর মতো এরকম একটা অ্যামাউন্ট তোমার লাভ নিয়ে বেরিয়েছিলাম। একদম ছোটো অ্যামাউন্ট। এরপর আস্তে আস্তে আমি ট্রাই করি যে হ্যাঁ, ইনভেস্টিংয়ের উপর ফোকাস করব, কিন্তু অ্যাকচুয়ালি একটা সময় গিয়ে না তোমাকে ওটা লুভিয়ে নেবেই। তো যথাযথভাবে আমিও তোমার ট্রেডিংয়ের দিকে ঝুঁকে যাই। আস্তে আস্তে করে আমি ট্রেডিংয়ের প্রতি আসক্ত হয়ে যাই। তো ফার্স্ট কী হয়, প্রথম দিকে আমি খুব বেশি প্রফিট করতে পারতাম না ট্রেডিংয়ের মাধ্যমে। তখন আমি পুরোদমে তোমার ট্রেডিংটা শুরু করি। তো প্রথমের দিকে বেশ কয়েকদিন আমি বেশ ভালো টাকা ইনকাম করি। 1500, মানে 1500, 2000, 2500, 3000, এমনকি 3500 পর্যন্ত আমি প্রফিট আর্ন করেছি, যার থেকে আমার ব্রোকারেজ ফি 400-500 টাকা এরকম চলে যেত, বাকিটা আমার প্রফিট। তো এরকম আমি পরপর কয়েকদিন করেছি, 4-5 দিন আমার এরকম গেছে, মানে এক সপ্তাহ। নেক্সট আমার মাথায় একটা ধারণা আসলো, আমি যে ব্রোকারেজ ফিটা দিচ্ছি, ব্রোকারেজ ফি অথবা ট্যাক্স চার্জ, এটা খুব বেশি দিয়ে ফেলছি, 500 টাকা। তো এটাকে যদি আমি কম করতে পারি আমার প্রফিটটা আরও বেশি থাকবে। তো এই জায়গাটা কনসার্নিং ম্যাটার হয়ে গেলো আমার জন্য তখন। আর একটা জিনিস কি, যখন আপনি ট্রেডিং করবেন না, তখন আপনার মধ্যে লোভ জিনিসটা না খুব বেড়ে যাবে, প্রচণ্ড বেড়ে যাবে। আপনি যত বেশি আর্ন করবেন তত বেশি আপনাকে ওটা লোভিয়ে তুলবে, আর একটা সময় গিয়ে আপনি ভুল প্রমাণিত হবেন, আর তখন আপনার পুরো যে লাভটা সেটা বেরিয়ে যাবে। যেমন আমি বলছি আমার ক্ষেত্রে কী হয়েছিল। আমি তখন এটা চিন্তা করলাম যে এই যে ব্রোকারেজ ফি রূপে আমি যে টাকাটা দিচ্ছি, ব্রোকারেজ ফি আর ট্যাক্স রূপে, এই টাকাটাকে আমাকে কাট করতে হবে। তো আমি যথাযথ পদক্ষেপ নিলাম এর জন্য। আমি কি করলাম, ফার্স্টলি আমি একটা জিনিস করতাম, যেটা হচ্ছে খুব কম লস থাকা অবস্থায় আমি বেরিয়ে যেতে সক্ষম হতাম তখন, যে আমার এটা ভুল ট্রেড হয়ে গেছে, আমি এটা থেকে বেরিয়ে যাব। কিন্তু পরবর্তীতে যখন আমি ফিসটা কমানোর চেষ্টা করলাম, তখন কি করলাম, আমি চেষ্টা করলাম একটা স্টককে ধরে রাখার জন্য। তো দু একটা ক্ষেত্রে আমার এটা সাকসেসের দিকে এগোলো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি কি ভুল প্রমাণিত হতে দেখলাম। আমি যত টাকা ইনকাম করেছিলাম সেটা এত বড় পরিমাণে লস হলো যে আমার ওটা তার কাছে নগণ্য। আমি টোটাল আমার তখন মার্কেটে ফার্স্টের দিকে তখন আমার মার্কেটে প্রায় 30,000-এর মতো ছিল। তো ওটাকে আমি লুজ করতে 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 লাস্ট অবধি আমি 2000 নিয়ে মার্কেট থেকে এক্সিট করি, আর এরপর ইনভেস্টিংয়ের উপর ফোকাস করি। তো এই এই ব্যাপারটা ছিল আমার পুরোটা গ্রিডের উপরে, আর এটা কন্টিনিউয়াসলি হয়। ট্রেডিং গ্যাম্বলিং ছাড়া কিছুই না, তবে সবার ক্ষেত্রে নাও হতে পারে, কারণ কিছু এক্সেপশনাল সব জায়গায় থাকে। তো মোস্ট অফ দ্য পিপল কী করে, ট্রেডিংয়ের মাধ্যমে মানি লুজ করে। তো আমার ফার্স্টের দিকে যে ব্যাপারটা হয়েছিল, যেটা আমি ইনিশিয়াল স্টেজে খুব একটা বড় অ্যামাউন্টের মানি লুজ করেছিলাম, আর তখনকার দিনে মেবি ওই টাকাটা যদি আমি মার্কেটে রাখতাম, ওটা মেবি 3x, 2x 3x ওটাকে আমি কনভার্ট করতে পারতাম, 3x তো কনভার্ট করতে পারতাম। তো সেখান থেকে আমাকে পুরোপুরি বেরিয়ে যেতে হয়েছিলো। এরপরে আমি পরবর্তীতে ফোকাস করি লং টার্ম ইনভেস্টিংয়ের উপরে। এরপর আমি অনেক মাল্টিপল ঠিকঠাক স্টক পিক করেছিলাম, যার জন্য আমার খুব তাড়াতাড়ি রেজাল্ট চলে এসেছিলো, কারণ তখন মার্কেট বুলে চলছিল। আর মার্কেট বুল অথবা বিয়ার, যেটাই বিয়ারিশ থাকুক, আপনাকে না যদি আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করেন ঠিকঠাক ভালো কোম্পানিতে, তাহলে আপনার লং টার্মে গিয়ে এটা প্রফিটে কনভার্ট হবেই।
একদম গ্যারান্টিড হবে এটা। কারণ মার্কেটকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে মার্কেট এইরকমভাবেই এগিয়ে আসছে, কখনও মার্কেট 2 পা পেছোচ্ছে তো 3 পা এগোচ্ছে। তো কন্টিনিউয়াসলি যদি আপনি গ্রাফটা লক্ষ্য করেন, মার্কেট কিন্তু এভাবে এগিয়েই যাচ্ছে, না ডাউন যাচ্ছে না, কখনো নিচের দিকে নেই। যে ইন্ডেক্স যেটা থাকে, নিফটি ইন্ডেক্স, সেন্সেক্স, এগুলোকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি এটা দেখতে পাবেন। তো আমাদের আমাদের ইনিশিয়ালি উচিত ট্রেডিং থেকে বিরত থাকা। আর যদি কেউ চায় ট্রেডিংয়ে যেতে, অবশ্যই সে যেতে পারে যদি তার ঠিকঠাক স্কিল থাকে। 99% ক্ষেত্রে মানি লুজ করে, তো 1% ওটা জাস্ট কল্পনার বাইরে। খুব কম লোকই আছে যে ট্রেডিং থেকে পয়সা ইনকাম করে। কেডিয়া তার একটা উক্তিতে বলে যে সে ইনিশিয়ালি যখন ট্রেডিং করতো তখন তার কাছে এক সময় গিয়ে এরকম হয়েছিল যে তার কাছে তার বাচ্চার জন্য দুধ কেনার পয়সা পর্যন্ত ছিল না। তো পরবর্তীতে তিনি ইনভেস্টিং শুরু করেন এবং আজকে এই জায়গায় এসেছেন, এবং পরবর্তীতে তিনি তার ওয়াইফকে একটা মিল্ক ফ্যাক্টরি সেটা গিফট করেন অ্যাজ এ ওনার। সো এটা তিনি লং টাইম ইনভেস্টিংয়ের মাধ্যমে হয়েছিলেন। ইনভেস্টিং জগতে যে গুরু আছে ওয়ারেন বাফেট সম্পর্কে আপনি শুনেছেন। ঠিক তিনিও একই ধরনের মত পোষণ করেন যে তিনি অ্যাকচুয়ালি ট্রেডিংকে গ্যাম্বলিং বলেছেন, এক্স্যাক্টলি এরকমই বলেছেন। সো আমাদের কি করা উচিত অ্যাজ এ রিটেল ইনভেস্টর? আমাদের কি করা উচিত, কী স্ট্র্যাটেজি ফলো করা উচিত? যেহেতু আমরা মানি লুজ করতে চাই না, তো ফার্স্ট অফ অল আমাদের ক্যাপিটালকে আমাদের বাঁচিয়ে চলতে হবে। তো আমাদের যেটা করতে হবে এসআইপির মাধ্যমে, এসআইপি কেন, এসআইপিতে আপনি পুরো যে ইনভেস্টিং জার্নিটাকে আছে এটাকে অ্যাভারেজ করতে পারেন। সো আপনাকে সবসময় এরকম থাকতে হবে না যে আমাকে বেস্ট টাইম পিক করতে হবে অ্যাজ এ রিটেল ইনভেস্টার। আমাদের ট্রেডিং থেকে নিজেদের সরিয়ে রাখতে হবে, যত দূরে সরিয়ে রাখা যাবে ততই ভালো। আর নিজেদের ক্যাপিটালকে সেভ করে লং টার্মের জন্য মার্কেটে ইনভেস্ট থাকতে হবে, তাহলেই আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ হবে। সো আজকের মতো এখানেই শেষ করছি। সো কিপ ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সাইনিং অফ।